বাংলাদেশে গণতান্ত্রিক উৎসব শুরু হয়ে গিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে চিরাচরিত, যেটি আমরা গণতন্ত্রের অত্যন্ত সৌন্দর্য বলেই মনে করি, এক পক্ষ প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করছে। আর এই ঘায়েলের মধ্য দিয়েই ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বিষয়টা হচ্ছে, পরীক্ষার হলে পরীক্ষক সরাসরি গার্ড দেবে পরীক্ষার হলে, আর সেই ঘরে 40 জন পরীক্ষার্থী হোক, 10 জন পরীক্ষার্থী হোক, 5 জন পরীক্ষার্থী হোক, তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা প্রশ্নের উত্তর লিখে পরীক্ষা দেবে। নির্বাচনের আগে পরীক্ষক নির্বাচনে উত্তীর্ণ হবে, সেই উত্তীর্ণ হওয়ার মূল চাবিকাঠি থাকে জনগণের হাত। রাজনৈতিক দলগুলো তারা ঠিক বলছেন, তারা দেশের সঠিক ভালো চাইছেন, প্রত্যেকে প্রত্যেকের মতন করে বলবে, আর অন্যরা ভুল বলছে, আমরা ঠিক বলছি। সেই জনমানসে গণতান্ত্রিক অধিকার যারা গণতান্ত্রিক ভাবে ভোটদানে কোনো রাজনৈতিক দলকে পাশ করাবে, উত্তীর্ণ করবে, ভোটের আগে এই পরিবেশটাই হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ, যে সবার কথা বলার অধিকার আছে, সবার বোঝানোর অধিকার আছে, সবাইকে বলতে সুযোগ দেওয়া হোক, জনগণ সবার কথা শোনার অধিকার পাক, জনগণ শেষ পর্যন্ত গিয়ে গণতান্ত্রিক উৎসবের মূল যেদিন পরীক্ষা, ভোট বাক্সে ভোটটা দেবে। কিন্তু তার আগে যদি শুধু আমি একাই জনমানসে বক্তৃতা দেব, আমার দলের প্রচার প্রচারণা করব, অন্যরা করবে না, সেটা তো গণতান্ত্রিক পরিকাঠামোর পরিবেশ নয়, যেটা বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, সেখানকার মিডিয়া অনুযায়ী এবং 2024-এর 5ই আগস্টের পর আমরা এই সব বার্তায় কিন্তু ছুটে এসেছিল এবং সেদেশে একটা গণবিক্ষোভ তৈরি হয়েছিল, যার জেরে একটি সরকার কম বেশি উৎখাত সেদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী এখন দিল্লিতে অবস্থান করছে। আমি একটু ধরিয়ে দিচ্ছি তোমাকে প্রেক্ষাপটটা। দেখো, 15 বছরের হাসিনার শাসনে নির্বাচন নিয়ে বড় অভিযোগ ছিল এবং নির্বাচনের নামে কার্যত প্রহসন ছিল বাংলাদেশের মানুষের অভিযোগ। বিরোধী রাজনৈতিক দল শক্তি প্রায় নিশ্চিহ্ন ছিল, কিন্তু এবারের মাঠে দুই প্রধান শক্তি মুখোমুখি। প্রতিশ্রুতি ছিল, দোষারোপ নয়, পলিসির রাজনীতি। বাস্তবে কি হচ্ছে? প্রচারের প্রথম সপ্তাহেই পাল্টা ইঙ্গিত, ইতিহাসে টানা নাকি চরিত্রের আক্রমণ? এবার তোমার বলতে সুবিধা হবে, আমি জাস্ট তোমাকে একটা তুল্যমূল্য করা দিলাম সামনে। না, সেটা তো ঠিকই, মানে ধরো এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ, সে দেশের আইন ব্যবস্থা, আইন মোতাবেক সে দেশের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে নিষিদ্ধ। তারা এবারে ইলেকশনে অংশ নিতে পারছে না, তারা বড় দল, তাদের সমর্থক আছে, সেগুলো তাদের বক্তব্য। কিন্তু সেই পার্টটা বাদ দিয়ে নির্বাচনের আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের মধ্যে প্রধান বিএনপি এবং ইকুয়ালি জোট সংগঠন করে যে শিবিরটা তৈরি হয়েছে, তারা একটা বড় শক্তি। কিন্তু দুই শক্তি আমাদের কেন ভোট দেবেন, ওদের ভুল, আমরা ঠিক, যেগুলো রাজনৈতিক প্রচার প্রচারণায় নির্বাচনের আগে হয়ে থাকে, সেটা বাংলাদেশে কেন আমাদের দেশেও হয়ে থাকে। কিন্তু সেই সকলের বলার অধিকার, প্রচার প্রচারণার যে রাজনৈতিক প্রচার প্রচারণার যে অধিকার, যে সামঞ্জস্যতা, সেটা এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ গণতান্ত্রিক নির্বাচনের আগে গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক শক্তিগুলো তাদের কিন্তু প্রচার প্রচারণার কাজ সমানভাবে করতে পারছে। এবার দেখার, মানে জনমানুষকে তারা তাদের খবরটা, তাদের জানান দেওয়াটা, রাজনৈতিক মতাদর্শটা, তাদের কর্মসূচি, তাদের ইস্তেহার, তারা আগামী দিন কি করতে চায়, সেটা কিন্তু বলার সুযোগ পাচ্ছে। এটাই কিন্তু গণতান্ত্রিক পরিবেশ। স্বাভাবিকভাবেই আমি আশাবাদ ব্যক্ত করব যে আগামী 12ই ফেব্রুয়ারি এই যে রাজনৈতিক প্রচার প্রচারণার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কোন রাজনৈতিক শক্তি আগামীতে সরকারে যেতে পারে, তার সঠিক নির্ধারণ বাংলাদেশের সাধারণ মানুষ তার সুচিন্তিত মতামত দিয়ে ভোটটা অংশ নিতে পারবে। নিঃসন্দেহে এইটাই বাংলাদেশের মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস, বাংলাদেশকে আগামী পথে এগিয়ে নিয়ে যেতে। পরমাশিস, এই যে আমি শুরুতেই বলেছি যে ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করার জন্য বা জনগণের সামনে তাদের প্রতিপক্ষের ভাষায় ডোমিনেট করা, এটা তো গণতন্ত্রের অন্যতম একটা অনুষঙ্গ, সেটি সব রাজনৈতিক দল করবে। কিন্তু এবারের প্রেক্ষাপটটি কিন্তু আলাদা শুরু থেকেই, কারণ প্রধান দুই রাজনৈতিক শিবিরের বাইরেও আরো একটি রাজনৈতিক শিবির এই মুহূর্তে বাংলাদেশে নেই, এবং সেই রাজনৈতিক দলটির বিরুদ্ধেই আজকের যে রাজনৈতিক প্রধান দুই প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষকে ছাড়াই একতরফা নির্বাচন করার অভিযোগ ছিল, এবং যে কারণেই অতীতের নির্বাচনগুলো একপাক্ষিক, প্রচার প্রচারণাহীন, কার্যত ফাঁকা মাঠে গোল দেওয়ার মতোই বাংলাদেশের সাধারণ ভোটাররা দেখেছেন।
সে কারণে আমার মনে হয় যে এইবার রাজনৈতিক দলগুলোর একে অপরের বিরুদ্ধে, ঠিক আছে, স্বাভাবিকভাবেই এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে সেটি সামনে আনবে। এটি রাজনৈতিক ভাবে আবার প্রতিপক্ষ আবার সেটাকে সামাল দেবে যে না, আমরা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ ঠিক নয়, বা তোমরাও নেতিবাচকভাবে অন্য অভিযোগে দুষ্ট রয়েছে। আমি একটু তোমাকে জানানোর জন্য বলছি, দেখো ইতিমধ্যেই 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে গিয়েছে এবং তারপর থেকে আমরা দেখেছি যে একের পর এক প্রধান দুই রাজনৈতিক দলের মুখ, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান, এই দুই শীর্ষ নেতার বক্তব্য এবং পাল্টা বক্তব্যে কিন্তু একটা চমক দিচ্ছে। তারেক রহমান যখন সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন, তারপরই আবার পাল্টা আমরা দেখেছি যে ঢাকায় শফিকুর রহমানও পাল্টা ভাবে তার বক্তব্যের পাল্টা একটা যুক্তি দাঁড় করিয়েছেন। এবার আমরা একটু শুনে নেব সিলেটে প্রচারের শুরু থেকে তারেক রহমান কি বলেছেন, কি কি শব্দ ব্যবহার করেছেন। সরাসরি নাম কিন্তু উনি করেননি, কিন্তু উনি বলেছেন একটি রাজনৈতিক দল অর্থাৎ জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, মিথ্যাচার, মানুষ ঠকানো, শিরক, এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন। শুধু তাই নয়, যেটি বাংলাদেশের অধিকাংশ মানুষের সংবেদনশীল জায়গা, যেখানে অধিকাংশ মানুষ এই বিষয়টি আপোস করতে চান না, সেই 1971 সালের একটি অনুভূতিকে কিন্তু সামনে আনা হয়েছে। 1971-এর ভূমিকার প্রসঙ্গও টানা হয়েছে। শুধু তাই নয়, তুমি জানো যে এবারের নির্বাচনে বাংলাদেশে আমাদের ভারতের মতোই ধর্মীয় যে ভাব আবেগ সেটিকে সামনে রেখে ভোটের বৈতরণী পার করার জন্য প্রধান দুটো রাজনৈতিক শিবিরই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। তারেক রহমান সিলেটের ভোটের প্রচারের শুরুতে, তোমার মনে আছে কিনা দৃশ্য, এক মুরব্বীকে ডেকে এনে বলেছেন যে বেহেশত দেওয়ার মালিক আল্লাহ। এই বক্তব্য দিয়ে ধর্মীয় আবেগের জায়গায় একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তিনি তুলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটি জানো? যে গত 15-16 বছর ভোট ডাকাতি হয়েছে, এখন নতুন একটি দল সেই ষড়যন্ত্রে লিপ্ত। ইঙ্গিত কি দিয়েছেন? তুমি বুঝতে পেরেছো যে তার ইঙ্গিত প্রধান প্রতিপক্ষ জামায়াতের। এবং তিনি কিন্তু এর কয়েকদিন আগে বলেছিলেন যে দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না, কিন্তু প্রচারের প্রথম দিন থেকেই তারেক রহমান এই দোষারোপের রাজনীতিতেই ফিরেছে। এটা কি কৌশল না চাপের প্রক্রিয়া? সেটি অবশ্য ওই তোমার ভাষায় 12ই ফেব্রুয়ারি সাধারণ মানুষ ভোটের মধ্য দিয়ে তার জবাব দেবেন। তুমি আপাতত এই বিএনপির এই পার্ট নিয়ে, তারেক রহমানের বক্তব্যের পার্ট নিয়ে তুমি তোমার বক্তব্য। দেখো, এই জায়গা থেকে যদি বলি, আমাদের ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে, কমিউনিস্ট দল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে। ধরো আমি কোনো রাজনীতি করি না, আমি তোমায় কথার প্রসঙ্গে বললাম ভাই ভালো মন্দ যা কিছু হবে সবই তো ঈশ্বরের আশীর্বাদ। তাহলে কি আমি ধর্মীয় রাজনীতি করছি? বাংলাদেশে সংখ্যালঘুদের বাদ দিলে বাংলাদেশেও তো সব ধর্মের মানুষরা কম বেশি বসবাস করে। তারেক রহমান নিজে একজন মুসলিম ঘরের সন্তান, সে যদি তার নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে কোনো মুরব্বীর সামনে বলে সবই তো আল্লাহর কৃপায়, এটা কি ধর্মে সুশ্রুতি দেওয়া হয়? আমার তো জানা নেই। আমরা যারা কলকাতায় বা ইন্ডিয়াতে বা ভারতে যারা দুর্গাপুজো করি, দুর্গাপুজো করা মানেই দেবী দুর্গার সঙ্গে প্রণাম, মা তুমি রক্ষা করো, এই কথাটা বলার মানে কি আমি গোড়া হিন্দুত্ববাদী হয়ে গেলাম, উগ্রবাদী হয়ে গেলাম? ধর্মের উপরে বিশ্বাস রাখতে, ধর্ম কি? ধর্ম আল্লাহ, ঈশ্বর, গড একই জিনিস, একটা একটা আত্মা, মানে একটা আশীর্বাদ। তো সেই জায়গায় কোনো ধর্মের সুশ্রুতি নেই। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি এখন বলে 12ই ফেব্রুয়ারি, কি ওনারা কথায় কথায় বলে ইনশাল্লাহ, কোনো কিছু মানে প্রস্তাব দেওয়া বলে ইনশাল্লাহ আল্লাহ ব্যাপারটা দেখবে, এতে ক্ষতি কোথায়? তারেক রহমানের রাজনৈতিক এই একটি তাৎপর্যপূর্ণ এই বক্তব্যটি কিন্তু একটি অন্য বক্তব্যকে খণ্ডন করা। তুমি এটা জানো যে সম্প্রতি বিএনপি নেতৃত্ব অভিযোগ করেছেন যে জামায়াত ইসলামীর নেতারা ভোটারদের বলছেন যে জামায়াত ইসলামকে ভোট দিলে বেহেশতের মানে বেহেশত স্বর্গের রাস্তা খোলা থাকবে, ঈশ্বরের প্রাপ্তি হবে। এই ধরনের একটি বক্তব্য, এটা ধর্মের রাজনীতি হচ্ছে, এটা ধর্মের রাজনীতি হচ্ছে। আমি সেটা বলছি যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমার যদি ভুল না হয়, তারেক রহমান সিলেটের মাঠ থেকে, সিলেটের নির্বাচনী জনসভা থেকে তারই একটি পাল্টা বক্তব্য দিচ্ছেন যে বেহেশতের মালিকও আল্লাহ, দোজগের মালিকও আল্লাহ, আকাশের মালিকও আল্লাহ, মাটির মালিকও আল্লাহ। তাহলে উনি তো সবকিছু করবেন। তাহলে আপনি যদি আমাকে ভোট দেন, ভোট দিলেই আপনি বেহেশতে যাবেন অর্থাৎ আপনি স্বর্গে যাবেন, ভোট না দিলে আপনি দোজগে যাবেন অর্থাৎ নরকে যাবেন, এটা তো হতে পারে না। সেই যুক্তি বা সেই বক্তব্যের পাল্টা বক্তব্য হিসেবে এইটা কিন্তু তারেক রহমানের বক্তব্য ছিল, এবং যা ভোটের মাঠে শুরুর দিনই একটি নতুন করে
নির্বাচনী প্রচারে একটি মাত্রা যোগ। স্বাভাবিক হওয়া উচিত। উনি তো ঠিকই বলেছেন যে আমাকে ভোট দিলেই তুমি, বোধহয় জামায়াত শিবির থেকে বলেছে যে আমাদের ভোট দিলে তোমার স্বর্গের স্থান হবে, না দিলে তুমি নরকে। এটা বরঞ্চ ধর্মের রাজনীতি করেছে। এটি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করেছে। আবার উল্টো দিকে দেখো, উল্টো দিকে আবার জামায়াত ইসলামী কি বলছে। ঢাকা থেকে প্রচার শুরু করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার কয়েকটি বক্তব্য আমরা সামনে আনছি। উনি বলেছেন যে আমি কারো সমালোচনা করতে চাই না, প্রথমেই উনি বলেছেন, এবং তারপর নাম না করে উনি বললেন নতুন ভোট ডাকাত চাই না, নতুন জামা পরা ফ্যাসিবাদ চাই না। 5ই আগস্টের পরিণতির বিষয়টিও তিনি হুঁশিয়ারির ভাষায় উচ্চারণ করেন। চাঁদাবাজি, দখল, হত্যা এসব নিঃসন্দেহে একটি বড় ঘটনা। সেটি বার্তাটি পরিষ্কার, এখানে একদম পরিষ্কার বার্তা যে আওয়ামী লীগের পরে নতুন করে বাংলাদেশে জামায়াত ইসলামের ভাষায় যে ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের পরে যে চাঁদাবাজ দখলদার, সেটি বিএনপির কে ইঙ্গিত করা হয়েছে, এবং বিএনপি কে ইঙ্গিত করেই উনি এটা বলেছেন। এটা রাজনৈতিক ভাষ্যকাররা পরিষ্কার করে বলছেন বাংলাদেশে। কি বলবে? এটা তো স্বাভাবিক, কেননা দেখো বাংলাদেশে বিএনপিও বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ছিল। সকলের পক্ষে কম বেশি অভিযোগ আছে। সকলেই এখন শুদ্ধতার সঙ্গে পরিশুদ্ধতার সঙ্গে নতুন করে, তারপরে 17 বছর পরে উনি ফিরে এসছেন, ওনার জনসমর্থন রয়েছেন। আমি আগেও বলেছি যে বাংলাদেশে 12ই নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল সে দেশের মানুষের ভোটের আশীর্বাদ নিয়ে যখন ক্ষমতায় আর যাবে, তাদের কিন্তু ওয়ার্ন হওয়া উচিত যে বাংলাদেশের মানুষ কি করতে পারে। জামায়াত ইসলামী যে সংগঠন ইলেকশনে এসছেন, অংশ নিচ্ছেন, তারা তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের এই কর্মকাণ্ডকে বিএনপির অতীতের কর্মকাণ্ডের সঙ্গে একটু সেদেশের মানুষের সামনে, জনসাধারণের সামনে তুলে ধরতে চাইবে। কিন্তু প্রকৃত প্রেক্ষাপট কি? তারেক রহমান যেদিন দেশে ফিরলেন 25শে ডিসেম্বর, যতদূর আমার মনে আছে, সে দেশে আমরা তাদের সমর্থন, তাকে সে মানুষ কিভাবে গ্রহণ করেছে। তুমি বলছো যে জনসমর্থনের দিক থেকে তুমি নিশ্চয়ই বাংলাদেশের এই নির্বাচনী জনসভাগুলো ওয়াচ করছো। রাজনৈতিক শক্তির উত্থান হিসেবে নতুন করে রাজনৈতিক 17 বছর পর রাজনৈতিক শক্তির উত্থান ব্যাপকভাবে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের মাটিতে। তুমি বলছো যে গত বছর 25শে ডিসেম্বর যখন তারেক রহমান 17 বছর পর বাংলাদেশের মাটিতে ফিরলেন, তার প্রত্যাবর্তনের দিনে যে জনসমুদ্র দেখা গিয়েছে, এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ যাত্রায় যে যত সংখ্যক মানুষ সেখানে শরিক হয়েছিলেন, অংশ নিয়েছিলেন, সেটি আনপ্রেসিডেন্টাল, অভূতপূর্ব এক দৃশ্য আমরা দেখেছি। গোটা বিশ্বের জনসমুদ্রের ঢল বলা যায়, জনসমুদ্রের ঢল। এবং একই রকম ভাবে এবার সেই দুটো প্রেক্ষাপট একটু ভিন্ন প্রেক্ষাপট আমি বলবো। সেগুলোর মধ্যে অনেক ধরনের রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, ইমোশনাল, মানুষের মধ্যে ক্ষোভ থেকে ভালোবাসা সবকিছু ছিল। কিন্তু 22 তারিখের পর যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যে কয়েকটি নির্বাচনী জনসভা তোমার আর আমার নজরে পড়েছে, সেই জনসভাগুলোর যদি জনগণের উপস্থিতি বা দলীয় সমর্থক বা ভোটারদের উপস্থিতি দেখো, তাহলে কিন্তু দুটো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার যে অনুষ্ঠানগুলো, সভাগুলো হচ্ছে, তাতে কিন্তু দুটো রাজনৈতিক দলের সমর্থক, অংশগ্রহণকারী বা ভোটারদের উপস্থিতি প্রায় নিরপেক্ষ দৃষ্টিতে যদি বলা হয় তাহলে প্রায় সমান। সেটা নিয়ে তুমি বিশ্লেষণ করো। স্বাভাবিকভাবেই বিষয়টা হচ্ছে যে দেখো, আওয়ামী লীগকে বাদ দিলে তারা এখন নিষিদ্ধ। এরপরে যে বাংলাদেশে একটা অন্যতম রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী যে সংগঠন, অনেককে নিয়ে দুটো প্রধান শক্তি। তো প্রধান শক্তি তারা যদি 50-50 সবাই যদি সমানে একটা দৃষ্টিভঙ্গিতে যদি দেখা যায় যে এরাও যত লোকে নিয়ে সভা করছে, অন্যরাও তত লোক নিয়ে সভা করছে, তত মানুষের জনসমাগম হচ্ছে, সমানে সমানে পথ চলা হচ্ছে, সমানে সমানে রাজনৈতিক প্রচারণা চলছে, তখন তো পরিষ্কার বোঝা যায় সেদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এই মুহূর্তে নির্বাচনের প্রাক্কালে রয়েছে। এখন দেখার বাংলাদেশের সাধারণ মানুষ কার পক্ষে রায় দেয়। আমরা তো বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলবো। সেই বাংলাদেশের সাধারণ মানুষ তাদের অধিকারটা সঠিকভাবে, সমানভাবে যদি মানুষের সামনে তুলে ধরতে পারে, তবেই তো গণতান্ত্রিক উৎসবের সার্থকতা। সেই জায়গা থেকে নির্বাচনের প্রাক্কালে তো প্রধান দুটো বিরোধী শক্তি যদি সমানভাবে রাজনৈতিক প্রচারণার আলোয় আসে, সেটা শুধু বাংলাদেশের মাটিতে কেন, সেটা গোটা বিশ্ব দেখবে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনের আগে বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে অবস্থান করছে। আমার মনে হয় কি জানো পরমাশিস, এই গণতন্ত্রের এই প্রচারণা বা গণতন্ত্র, এর মধ্যেও কিন্তু তিক্ততা এবং পরস্পরের বিরুদ্ধে একটু চড়া সুরে আক্রমণ,
এগুলো কিন্তু হয়ে থাকে। যেমন বিবিসি বাংলার রিপোর্টেও এবারে নির্বাচনী প্রচারণায় তাদের বক্তব্য, বিবিসি বাংলার ভাষ্য যে তিক্ততা বাড়ছে। তাদের যুক্তি কি? তারা একদম পয়েন্ট করছে, ডিসেম্বরেই জামাতের বক্তব্যে বিএনপির একটা ক্ষোভ ছিল। ডিসেম্বরে যে ওই যে তোমাকে বললাম যে ডিসেম্বরে বলা হয়েছিল যে ভোট দিলে বেহেশতে যাবেন, ভোট না দিলে অন্য জায়গায় যাবেন, সেই বক্তব্য